নামো। এই কোন জায়গায় নিয়ে এলে আমাকে প্রেম? প্রেমের কথা বলার জন্য এর থেকে ভালো জায়গা আর হতেই পারে না। এই জায়গাটা খুব ভয়ানক। এখানে প্রেমের কথা নয়, আত্মাদের কথা হতে পারে শুধু। তোমার সেন্স অফ হিউমারটাও দারুণ। চলো এসো, তোমায় আজ কিছু আমি দেখাতে চাই। প্রেম লিসেন, আমার খুব ভয় করছে, কিন্তু এই জায়গাটা কিন্তু খুব অদ্ভুত। প্রেম প্লিজ চলো না, বাড়ি ফিরে যাই আমরা। প্রেম, প্রেম প্লিজ। আরে তুমি আগে এসো তো। প্রেম, প্রেম কি জঘন্য গন্ধ ছাড়ছে। প্লিজ প্লিজ লেটস গো। দুর্গন্ধ আসছে? দুর্গন্ধ তো আসবেই, কারণ এই জায়গাটায় আমি তোমার আগে আরো 4-4টে মেয়ের খুন করেছি, আর তুমি 5 নম্বর। গুড বাই শিখা। কি হলো, ভয় পেয়ে গেলে? আরে বাবা, মজা করছি। আরে বাবা, তোমাকে যদি আমি খুন করি, তোমাকে ছাড়া বাঁচবো কি করে? এটা কেমন ঠাট্টা ছিল প্রেম? আচ্ছা এসব ছাড়ো, এবার আমি তোমাকে এমন একটা সারপ্রাইজ গিফট দেব যেটা দেখে তুমি আনন্দে একেবারে পাগল হয়ে যাবে। কিরকম সারপ্রাইজ? আরে তুমি এসো তো আগে, এসো। আরে কি করলে তুমি? আমার মনে হলো তুমি আমাকে মারার জন্য গান বের করেছো। আরে অনেক ফিল্ম দেখছো তুমি। আরে আমি তো তোমার জন্য আংটি এনেছিলাম তোমায় প্রপোজ করব বলে। এটা কিরকম প্রপোজ প্রেম? আমার হাত পা কাঁপছে, ভয় নার্ভাস হয়ে আছি। এরকম ভয়ঙ্কর আর জঘন্য জায়গায় কেউ প্রপোজ করে বুঝি? আরে পুরো 1 লাখের আংটি ছিল। আরে লোন নিয়ে কিনেছিলাম তোমার জন্য। এখন এই আংটিটা যদি এই কুয়োর মধ্যে... লিসেন লিসেন, আই এম সরি প্রেম, আই এম ভেরি সরি। আমি বুঝতে পারিনি যে... আচ্ছা আচ্ছা, তুমি টেনশন করো না। লিসেন লিসেন, তুমি এই টর্চটা নাও, আংটিটা পেয়ে যাবো আমরা। আংটিটা পেয়ে যাবো আমরা। লাশটা একদম পচে গেছে। এটাকে বাইরে বের করো। তোমরা যখন এখানে ছিলে তখন এখানে আশেপাশে কাউকে দেখেছো? না স্যার, আসলে এই জায়গাটা এত নির্জন যে তাই আমি শিখাকে এখানে এনেছিলাম। যে জায়গা প্রয়োজনের থেকে বেশি নিস্তব্ধ হয়, অপরাধের সম্ভাবনা সেখানেই বেশি বেড়ে যায়। স্যার, হ্যাঁ, এই দেখুন স্যার, ওকে গুলি করা হয়েছে। এই মারা গেছে 5-6 দিনের বেশি হয়ে গেছে। অ্যাম্বুলেন্স ডাকো আর ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দাও। স্যার, হ্যাঁ, স্যার এখানে মাটিটা খুব নরম দেখছি, মনে হচ্ছে কয়েকদিন আগে খোঁড়া হয়েছিল। এখানে একবার খুঁড়ে দেখো কিছু পাওয়া যায় কিনা। স্যার, স্যার হ্যাঁ শ্রেয়া, এই দেখুন টায়ারের চিহ্ন। দেখে তো মনে হচ্ছে কোনো বড় গাড়ির, কোনো 4 চাকার হবে। এরা তো বাইকে এসেছিল না? হ্যাঁ স্যার। তাহলে এই টায়ারের চিহ্ন খুনি না হলে ভিকটিমের গাড়ির হবে। গাড়িটা লাল রঙের ছিল। লাল রঙের স্যার? এই দেখো, এই পাথরের গায়ে পেন্টটা দেখছো? লাল রঙের পেন্ট ছিল। মানে খুনি যখন লাশটা দেখতে এখানে এসেছিল তখন ওর গাড়ি পাথরের সঙ্গে ধাক্কা লাগে আর গাড়ির পেন্টটাই পাথরের গায়ে লেগে যায়। ওয়াও স্যার, কি জানি কবে আমি আপনার আর দয়া স্যারের মতো ইনভেস্টিগেশন করতে পারবো। দেখো, আমার মতো না হলেও তুমি খুব তাড়াতাড়ি দয়ার মতো ইনভেস্টিগেট অবশ্যই করতে পারবে। লেগে থাকো। হ্যাঁ,
স্যার হ্যাঁ স্যার এখানে খুঁড়ে দেখলাম কিন্তু কিছু পেলাম না। কোনো ব্যাপার না, এবার বাকি প্রশ্নের উত্তর ডক্টর সালুকেই দেবে। হ্যাঁ সালুকে, কি জানতে পারলে? বস, এই লোকটির মৃত্যু 1 সপ্তাহ আগে হয়েছে, আর এর বয়স এই 30 বছরের মতো। আচ্ছা, নিখিল একটা কাজ করো, মিসিং পার্সন ব্যুরোতে ফোন করো আর খোঁজ নাও যে গত সপ্তাহে 30 বছরের ছেলে বা কোনো মেয়ে নিখোঁজ হয়েছে কিনা। স্যার আর সালুকে, আর কিছু জানতে পেরেছো? হ্যাঁ, এর খুলির আর মুখের এক্সরেটা দেখো। এইটা দেখে কথা বোঝা যাচ্ছে যে এর মুখটা কম করে 3 থেকে 4 বার প্লাস্টিক সার্জারি করিয়েছে। প্লাস্টিক সার্জারি, তাও আবার 3-4 বার। স্যার, নিজের চেহারার প্রতি এর কি এত ঘৃণা ছিল? হতে পারে ও কোনো মডেল বা অ্যাক্টর হতে চেয়েছিল। এরা সবসময় নিজেদের ফেসের উপর এক্সপেরিমেন্ট করতে থাকে। সারিকা, এটা হতে পারে। আরে স্যার, আমাদের বলিউডের হিরোইন আছে না ধরতি, উনি রিসেন্টলি নাকের অপারেশন করেছে। আর ওই হলিউডের মডেল আছে না ব্র্যান্ডন, উনিও লিপসের অপারেশন করিয়েছেন। হ্যাঁ। আরে আরে পঙ্কজ, তোমার এই ফিল্ডে অনেক জ্ঞান আছে দেখছি। কি ব্যাপারটা কি? তুমিও অ্যাক্টর হবার স্বপ্ন দেখছো না তো মনে মনে? না স্যার, 2-3টে অফার এসেছিল, কিন্তু আমার ক্যারেক্টার পছন্দ হয়নি, আমি একদম না করে দিয়েছি। হয়ে গেছে, এবার কাজের কথা বলি। স্যার হ্যাঁ, স্যার মিসিং পার্সন ব্যুরো থেকে জানালো যে এই ধরনের মানুষের নিখোঁজ হওয়ার কোনো রিপোর্ট নেই। নিখোঁজ হওয়ার রিপোর্ট লেখায়নি কেউ? এটা কিভাবে সম্ভব? এর বাড়ির লোকের কোনো চিন্তা নেই যে কোথায় গেছে, কিভাবে আছে? স্যার হতে পারে ওর পরিবারে আর কেউ নেই। কিন্তু নিখিল কোনো বন্ধু টন্ধু বা আত্মীয় স্বজন তো থাকতে পারে। হ্যাঁ স্যার, একজন বন্ধু তো আছেই, যার নাম হলো জুলু গ্রামার। জুলুক গ্রামার? এটা আবার কিরকম নাম? জুলু ক্র্যামার? এটা তো কোনো কুকুরের ব্রিডের নাম। হ্যাঁ স্যার, একটা খুব রেয়ার আর বিশেষ ধরনের ব্রিড এটা। আর এই ধরনের ব্রিডেরই কুকুরের পশম আমি এর কাপড়ের মধ্যে থেকে পেয়েছি। জুলু ক্র্যামার, ব্যাস একটা জানলা খুলে গেছে ওই লোকটার কাছে পৌঁছনোর। এই শহরে যতগুলো ডগ রিডার আছে সবার কাছে জিজ্ঞাসাবাদ করো, খোঁজ নাও কোন কোন লোকের কাছে জুলু ক্রামার ব্রিডের কুকুর আছে। স্যার, আপনার কুকুর পছন্দ? ভীষণ। মানুষ মানুষকে ঠকাতে পারে, কিন্তু কুকুর কখনো নয়। একদম ঠিক বলেছেন স্যার আপনি। ছোটবেলায় আমার কাছেও একটা জার্মান শেপার্ড ছিল, আমি তো সারাদিনই ওর সাথে খেলতে থাকতাম। স্যার, আমার কাছে একটা ল্যাব্রাডর ছিল। স্যার, একদিন আমি স্কুল থেকে ফিরে দেখলাম যে ও আর বেঁচে নেই। জানি না কতদিন কেঁদেছিলাম, খুব কষ্ট হয়েছিল ওর জন্য। তবে থেকে ভেবে নিয়েছি আর কুকুর রাখবো না। আই ক্যান আন্ডারস্ট্যান্ড। এই পেটস আমাদের সঙ্গে এত মিশে যায়, জীবনের একটা অঙ্গ হয়ে দাঁড়ায়। তারা আমাদের ফ্যামিলির বিশেষ সদস্য। একদম ঠিক বলেছেন আপনি। আপনারা এখানে পোষ্য নিতে এসেছেন, তাই না? আগে না, আসলে আমরা সিআইডি থেকে আসছি, আপনার কাছে কিছু জানতে এসেছি জুলু ক্রামার ব্রিডের কুকুরের ব্যাপারে। জুলুক গ্রামার? আগে এটা তো খুবই দামি ব্রিড, আর এটা আমাদের বিশেষ করে আর্জেন্টিনা থেকে আনাতে হয়। কিন্তু এই ধরনের প্রজাতি তো পুলিশ ইনভেস্টিগেশনে কাজে লাগানো হয় না। না না, আমরা সেই জন্য আপনার কাছে আসিনি, আমরা একটা কেসের ব্যাপারে এখানে এসেছি। আচ্ছা, আপনি কি আমাদের বলতে পারবেন যে গত কয়েক মাসে কতজন লোক এই বিশেষ ব্রিডের কুকুর কিনেছে? হ্যাঁ অবশ্যই, এখনই বলে দিচ্ছি। এই দেখুন, গত 5 মাসে 3 জন এই ব্রিডের কুকুর কিনেছেন। 3 জন লোক? নাম আর অ্যাড্রেসটা পাওয়া যাবে? স্যার ব্যাস ব্যাস ব্যাস, এইখানেই আছে, লেফটে। স্যার এই কুকুরের লিস্টে এটাই শেষ বাড়ি। যদি এখানে আমরা কিছু না পাই তাহলে তদন্ত প্রথম থেকে শুরু করতে হবে। মনে হচ্ছে এই বাড়িটাই, এই লাল গাড়ি।
টায়ারের ডিজাইনটা তো অনেকটাই এক, যেরকম আমরা ক্রাইম সিনে দেখেছিলাম। স্যার এই দেখুন, এইদিকে স্ক্র্যাচও আছে। তাহলে কি স্যার এই বাড়িটা খুনির না যে খুন হয়েছে? লাশের গায়ে কুকুরের লোম আর এখানে দাঁড়িয়ে থাকা গাড়ি, দুটোর কোনো না কোনো সম্পর্ক তো নিশ্চয়ই আছে। দেখা যাক বাড়ির মালিক রাজীব খুন হয়েছেন না খুন করেছেন। স্যার জানলা তো খোলা। স্যার ভেতরে কেউ নেই মনে হচ্ছে। ঠিক আছে, ভেতরে ঢুকে দরজাটা খোলো। সমস্ত জিনিসপত্র ওলট পালট। আমার তো মনে হচ্ছে স্যার আমরা আসার আগে এখানে কেউ তল্লাশি চালিয়েছে। তাহলে এটা ভিকটিমেরই বাড়ি হবে। খুনি এখানে কিছু একটা খুঁজতে এসেছিল। খুব ভালো করে ঘরটা খুঁজে দেখতে হবে। অদ্ভুত ব্যাপার স্যার, এই পুরো বাড়িতে বাড়ির মালিকের একটাও ছবি নেই। স্যার স্যার ল্যাপটপ পেয়েছি, কিন্তু পাসওয়ার্ড প্রোটেক্টেড। কোনো কম্পিউটার এক্সপার্টকে দেখাতে হবে। স্যার প্লাস্টিক সার্জনের কার্ড পাওয়া গেছে, ডক্টর কে সুন্দরম। ডক্টর সালুকে তো বলেছিলেন না ভিকটিম প্লাস্টিক সার্জারি করিয়েছিল? এইটা দেখে কথা বোঝা যাচ্ছে যে এর মুখটা কম করে 3 থেকে 4 বার প্লাস্টিক সার্জারি করিয়েছে। এবার ডক্টর কে সুন্দরমই বলতে পারবে রাজীব কুমারের আসল চেহারা কিরকম ছিল। ঠিক আছে, আপনি পরশু সকাল 11টার অ্যাপয়েন্টমেন্টটা নিন, সেই সময় অবশ্যই অপারেশন হবে। ওকে? ও স্যার, আপনি বলুন আপনার জন্য কি করতে পারি? আসলে আমরা এখানে একটা কেসের ইনভেস্টিগেশন এসেছি। আচ্ছা, আপনি কি বলতে পারবেন যে আপনি কোনো রাজীব কুমার বলে কারোর প্লাস্টিক সার্জারি করেছিলেন কিনা? রাজীব কুমার নামটা শোনা শোনা লাগছে আমার। অনন্যা, তোমার কিছু মনে আছে রাজীব কুমার নামে আমার কোনো পেশেন্টের কথা? না স্যার, স্যার আমি এক্ষুনি চেক করে বলছি। হ্যাঁ স্যার, গত বছর অক্টোবরেতেই আপনি সার্জারি করেছিলেন। এই দেখুন স্যার। এই দেখুন স্যার, অপারেশনের আগে ওকে এরকম দেখতে ছিল, আর সার্জারির পরে এই রকম। কিন্তু সার্জারির আগেও ওর মুখটা তো এমন কিছু খারাপ ছিল না। ডক্টর, আপনি ওকে জিজ্ঞাসা করেননি ও সার্জারি কেন করাতে চেয়েছিল? স্যার, লোক সার্জারি না করালে আমাদের ক্লিনিক তো বন্ধ হয়ে যাবে না। আর আপনি বিশ্বাস করুন বা না করুন, কিন্তু সার্জারির পরে এর মুখশ্রীতে একটা অন্যরকম চার্ম এসে গেছে। চার্ম তো না, কিন্তু স্যার জানি না কেন ওর আগের মুখটা খুব চেনা চেনা লাগছে। চেনা চেনা লাগছে? হ্যাঁ স্যার, স্যার দেখে মনে হচ্ছে কোনো পুরনো অপরাধী নিজের পরিচয় লুকোনোর জন্য প্লাস্টিক সার্জারি করিয়েছে। পুরনো অপরাধী? দেখা যাক আমাদের ক্রিমিনাল ডেটাবেসে আসল পরিচয় কি আছে এই শয়তানটার। অনেক হয়েছে সিআইডির চাকরি, এই কাজ আমার দ্বারা আর হবে না। কি হলো কি ফ্রেডি? আমরা আজ পর্যন্ত এত কেস সলভ করেছি,
প্রতিটা কেসের পর আমার মনে হয় যে আমি একজন ইন্টেলিজেন্ট সিআইডি অফিসার হয়ে গেছি, কিন্তু না, এইবারও এমন একটা ঘটনা ঘটলো আমার কিছু মাথাতেই ঢুকছে না। আরে কি হয়েছে সেটা বলবে কি? বলবো না, আপনি শুধু আমার রেজিগনেশন লেটারটা লিখে দিন, আমি গিয়ে এসিপি স্যারকে এখনই দিয়ে দেবো। আরে কি হয়েছে? হ্যাঁ, এমন কি সিরিয়াস ডিসকাশন হচ্ছে? স্যার ফ্রেডি স্যার সিআইডি ছেড়ে দিচ্ছেন। ফেডরিক স্যার সিআইডি ও লটারিতে জিতল কবে দা? আরে ফেডরিক, কেন চাকরি ছাড়ছো? এমন কোন চাকরি পেয়েছো সিআইডি থেকে বেটার? হ্যাঁ, চাকরি কোথায় স্যার, আমি বরঞ্চ গ্রামে গিয়ে ক্ষেত খামারি করব, সেটাই আমার জন্য ঠিক হবে। ক্ষেত খামারি করবে গ্রামে গিয়ে? একটু অপেক্ষা করো, আগে এটা বলো কি হয়েছে। কি আর বলবো স্যার, আমি রাজীব কুমারের পুরনো ছবি আমার ডেটাবেসে খুঁজে বেড়াচ্ছিলাম। তো কিছু পেয়েছিলে? পেলাম না। এই রাজীব কুমার আসলে রাজীব কুমার নয়, টনি নামের একজন পুরনো খুনি। ব্রিলিয়ান্ট ফেডরিক, তার মানে হলো রাজীব তার ফেস চেঞ্জ করে ঘুরে বেড়াচ্ছে যাতে ওকে কেউ চিনতে না পারে, ধরতে না পারে। ফেডরিক, এত বড় কথাটা তুমি খুঁজে আমাদেরকে বললে, আর তুমি বলছো চাষাবাদ করতে যাবে? আরে স্যার, আপনি তো শুধু অর্ধেক কথা শুনলেন, বাকি অর্ধেক কথা যখন আপনি জানতে পারবেন, আপনিও আকাশ থেকে পড়বেন। দেখি স্যার, বাকি অর্ধেকে এমন কি কথা লেখা আছে? হ্যাঁ, এটা কি করে হতে পারে? কি হয়েছে দয়া? স্যার, পুলিশ টনিকে অ্যারেস্ট করেছিল, কিন্তু রেকর্ড অনুযায়ী 3 বছর আগে বিঞ্জেলপুর জেলে ওর ফাঁসি হয়েছিল। কি? টনির বিঞ্জেলপুর জেলে ফাঁসি হয়ে গেছে? হ্যাঁ স্যার, এই দেখুন স্যার, 3 বছর আগে। দয়া, এই বিঞ্জেলপুর জেলে গিয়ে টনির লাইফ হিস্ট্রি বের করো। এসব কি বলছেন আপনি? টনি মার্ডার হয়ে গেছে 1 সপ্তাহ আগে? স্যার, এটা অসম্ভব, কারণ আমাদের জেলের রেকর্ড অনুযায়ী 5ই জুলাই 2010-এ টনিকে এই জেলে ফাঁসি দেওয়া হয়েছিল। এই রেকর্ড আমাদের পড়া হয়ে গেছে জেলার সাহেব, আর তাই আপনাকে জানাতে এসেছি যে কোনো না কোনো ভাবে কোথাও না কোথাও ভুল অবশ্যই হয়েছে। আসলে আপনি কি বলতে চাইছেন? আমাদের এই জেলের রেকর্ড ভুল? মনে তো সেটাই হচ্ছে। এটাও তো হতে পারে যে আপনারা যে লাশটা খুঁজে পেয়েছেন সেটা টনির নয়, অন্য কোনো ব্যক্তির। না, কোনোভাবে হতে পারে না। আমরা ওই লাশের ডিএনএ টেস্ট করিয়েছি, ওটা টনিরই। ও প্লাস্টিক সার্জারি করে ছদ্মনামে ঘুরছিল। যদি এ টনি হয়, তাহলে সেই ব্যক্তি কে ছিল যাকে এই জেলে ফাঁসি দেওয়া হয়েছিল? সেটা তো এখন কবর খুঁড়ে বের করে তবেই জানতে পারা যাবে। আচ্ছা, টনি যখন বেঁচে ছিল ওর ব্যবহার কেমন ছিল? আমি জানি না স্যার, আমার সাথে দেখাই হয়নি। আসলে কি 2 বছর আগে আমি ট্রান্সফার হয়েছি এখানে। আর তুমি? স্যার, আমারও গত মাসে এখানে ট্রান্সফার হয়েছে, আমিও কখনো দেখিনি ওকে। জেলে কেউ তো আছে যে টনির সময়ও ছিল। স্যার, কফিন পেয়ে গেছি। বের করো বাইরে। সাবধানে, সাবধানে। বলো দেখি। এতদিনে তো লাশটা এর মধ্যে কঙ্কাল হয়ে গেছে স্যার, তাহলে আপনারা কি করে চিনবেন যে এটা কার লাশ? টনির লাশ তো চিনতে পেরেছি, এটাও চিনতে পারবো। স্যার, কফিন তো খালি। এর মানে দাঁড়াচ্ছে জেলেই গন্ডগোলটা হয়েছিল। কয়েদি পালিয়েছিল আর ওর ফাঁসির মিথ্যে রিপোর্ট পেশ করা হয়েছিল। এমনকি ওর নামে একটা খালি কফিন পুঁতেও দেওয়া হয়েছিল। আমার নিজের চোখেই তো আমি বিশ্বাস করতে পারছি না স্যার। কিন্তু জেলের স্টাফ টনিকে কেন সাহায্য করবে? কেন ওকে পালাতে সাহায্য করবে? টনির ফাঁসির সময় এখানকার যত অফিসার ছিল তাদের সবার লিস্ট চাই আমার। ইয়েস স্যার, ইউ উইল গেট ইট স্যার। স্যার, এই টনির ফাঁসির মামলাটা আয়নার মতন পরিষ্কার হয়ে গেছে এখন। টনির এই মিথ্যে ফাঁসির অল্প কিছুদিন পরেই জল্লাদ, অন ডিউটি ডক্টর আর ওই জেলার 3 জনেই 1 মাসের মধ্যেই রিজাইন করেছিল স্যার। ও, 3 জন 1 মাসের মধ্যে চাকরি ছেড়ে দিয়েছে?
এটার একটাই মানে দাঁড়ায় দয়া, যে টনিকে বাঁচানোর জন্য এই তিনজনের হাত আছে, তিনজনের হাত আছে। কিন্তু স্যার, টনিকে বাঁচাবার জন্য এই তিনজন নিজের চাকরি পর্যন্ত ছেড়ে দিল, তাতে তাদের কি লাভ হলো? স্যার, জেলে যাওয়ার আগে টনি ব্যাংক লুট করেছিল, আর ওই লুট করার সময় তিনজনকে প্রাণে মেরেছিল, আর ওই লুটের টাকা এখনো পর্যন্ত পুলিশ উদ্ধার করতে পারেনি। ব্যাপারটা তাহলে পরিষ্কার দয়া, এই পুরো প্ল্যানটা টনি রচনা করেছে, টনি রচনা করেছে। ওই তিনজনকে ব্যাংক ডাকাতির টাকার লোভ দেখিয়েছে। হ্যাঁ স্যার, সবাই মিলে টাকাটা ভাগ করে নিয়েছে স্যার। টনিকে ছেড়ে দিয়ে রেকর্ডে ওকে মৃত বলে দেখিয়েছে স্যার। কতটা লজ্জার কথা, যখন আইনের রক্ষকরা এরকম ভাবে তাদের সততা বিক্রি করে দেয়, তাহলে সাধারণ মানুষ কাকে ভরসা করবে? সাধারণ মানুষ কার শরণাপন্ন হবে? ওই তিনজনের অ্যাড্রেস বা কিছু পেয়েছো? এখনো পাইনি স্যার, তবে টনির ওয়াইফ নাতাশা, তার অ্যাড্রেস পাওয়া গেছে। হ্যাঁ বলুন, আপনারা কারা? আমরা সিআইডি থেকে এসেছি। সিআইডি থেকে? হ্যাঁ। আপনি নাতাশা? আগে হ্যাঁ, আমি নাতাশা। আমরা ভেতরে আসতে পারি? হ্যাঁ আসুন, বসুন। না ঠিক আছে, আমরা আসলে বসতে আসিনি। আমরা আপনার স্বামী টনির মৃত্যুর ব্যাপারে কিছু বলতে এসেছি। টনির ব্যাপারে? ও মারা গেছে তো 3 বছর হয়ে গেল, আপনারা এসব এখন কেন বলছেন? আগে না, ওনার মৃত্যু 3 বছর আগে হয়নি, বরং 1 সপ্তাহ আগে হয়েছে, আর তাও গুলি লাগার ফলে। কি এসব আপনারা কি বলছেন? ওর তো ফাঁসি হয়েছিল, তাও 2010-এ। আগে না, ওনাকে ফাঁসি দেওয়া হয়নি, এটা শুধু দেখানোর জন্য ছিল। ও, আমি তো ভেবেছিলাম ও শুধু আমার চোখেই ধুলো দিয়েছে, কিন্তু আইনের চোখেও ধুলো দিয়েছে। এই মিথ্যে মিথ্যে অবাক হয়ে তুমি এটা দেখানোর চেষ্টা করছো না তো যে তুমি সত্যি টনির ব্যাপারে কিছুই জানো না? টনি বেঁচে ছিল, এই 3 বছরে নিশ্চয়ই ও তোমার সঙ্গে দেখা করতে এসেছে। টনি আমাকে ঠকিয়ে বিয়ে করেছিল। আমি ভেবেছিলাম ও একজন ভদ্রলোক, কিন্তু যখনই আমি জানতে পারি ও একজন অপরাধী, আমি ওকে ছেড়ে দিই। এমনকি আমি ওর লাশটাও দেখতে চাইনি। ও, হয়তো এই কারণে, কারণ আপনি জানতেন যে ওই লাশটা টনির নয়। আপনারা কিন্তু অযথা আমাকে সন্দেহ করছেন। ঠিক আছে, মেনে নিলাম যে আপনি সত্যি বলছেন। তাছাড়া আপনি কি কাজ করেন? আমি একজন টিচার, বাচ্চাদের ম্যাথস পড়াই। বেশ ভালো ব্যাপার, টিচিং তো একটা খুবই গর্বের কাজ। বাড়িটা বেশ সুন্দর সাজিয়েছেন আপনি। থ্যাংক ইউ। আশা রাখবো যে দ্বিতীয়বার আপনাকে বিরক্ত করার প্রয়োজন হয়তো হবে না। আরে কি করছে যে ভিতরে কে জানে? কাকে খুঁজছেন আপনারা? আমরা প্রশান্ত বাবুর সঙ্গে দেখা করতে চাই। এখানেই থাকেন তো? উনি তো 2 সপ্তাহ আগেই মারা গেছেন। হোয়াট? কিভাবে? ওনার হার্ট অ্যাটাক হয়েছিল। উনি খুবই ভালো মানুষ ছিলেন, খুবই ফিট থাকতেন অল টাইম। তারপরেও কি জানি কি করে এরকম হার্ট অ্যাটাক হয়ে গেল। আপনারা কি ওনার বন্ধু? সেটা নয়, আমরা সিআইডি অফিসার। এই বাড়িতে আর কেউ থাকেন? না স্যার, উনি তো এখানে একাই থাকতেন। আমার তো মনে হয় ওই লোকটার জন্যই ওনার হার্ট অ্যাটাক হয়েছে। কোন লোকের জন্য? 2 সপ্তাহ আগে একজনের সাথে ওনার খুব ঝগড়া হয়েছিল ওনার বাড়ির বাইরে। কি ব্যাপারে ঝগড়া হচ্ছিল? ওটা তো বলতে পারবো না। ওনারা একে অপরের উপর এত চিৎকার করছিল যে আশেপাশে সবাই শুনতে পাচ্ছিল, আর সবাই তো নিজের ঘর ছেড়ে বাইরে চলে এসেছিল। যার সঙ্গে ঝগড়াটা হচ্ছিল তার মুখটা মনে আছে আপনার? হ্যাঁ স্যার, মুখটা মনে আছে। স্কেচ বানাতে হবে ওর। ইয়েস স্যার। কি? ঠিক আছে। কি হলো স্যার? টনির ফাঁসির সময় যে ডক্টর ছিলেন, 2 সপ্তাহ আগে একটি পথ দুর্ঘটনায় তাঁরও মৃত্যু হয়। স্যার,
স্যার এই হলো নাতাশার ব্যাংক স্টেটমেন্ট। গত 3 মাস ধরে প্রত্যেক মাসে কেউ ওর অ্যাকাউন্টে 1 লাখ টাকা করে জমা দিচ্ছে। ও, তাহলে এটাই রহস্য নাতাশার বাড়ির ওই দামি জিনিসপত্রগুলোর, যেগুলো কোনো প্রাইমারি স্কুল টিচার শুধু মাস মাইনের টাকায় কিনতে পারে না। হ্যাঁ স্যার, এই সমস্ত টাকাগুলো নাতাশার অ্যাকাউন্টে মনে হয় টনি জমা করাতো। এক্স্যাক্টলি সচিন, আর কে করবে? নাতাশা আমাদের মিথ্যে কথা বলেছে। ওর সাথে আর একবার দেখা করতে হবে। চলো। স্যার ও জিনিসপত্র নিয়ে বাড়ির থেকে পালানোর ধান্দা করছে। চলো, ওকে একটু হেল্প করে দিই। আপনারা এখন এখানে? এটা কি কোনো ভদ্রলোকের বাড়িতে আসার সময় নাকি? তুমি যে কতটা ভদ্র সেটা তো তোমার এই ব্যাংক ডিটেলসই বলে দিচ্ছে। আপনারা আমাকে ফলো করছিলেন? তুমি আমাদের মিথ্যা কেন বলেছিলে যে টনির সাথে তুমি একবারও দেখা করোনি? টনি তোমায় খুব ভালোবাসতো। হ্যাঁ, প্রতি মাসে 1 লাখ টাকা করে দিত। তোমার গায়ে হাত তুলতে আমাদের বাধ্য করো না। সত্যি কথাটা কি বলবে নাকি দেবো একটা? হ্যাঁ, জেল থেকে বেরোনোর পর টনি এসেছিল আমার কাছে। ও আমাকে মিথ্যে বলেছিল। ও বলেছিল সব খারাপ কাজ ছেড়ে দিয়ে ও ভালো মানুষ হয়ে যাবে, কিন্তু না, সাপ যেমন ছবল মারতে ছাড়ে না, তেমনই টনির মতো লোকেরাও অপরাধ কিছুতেই ছাড়তে পারে না। তাই তুমি আবার ওকে ছেড়ে দিলে? তাছাড়া আর কি করতাম আমি? তাই কদিন ধরে আমার কাছে হুমকি দিয়ে ফোন আসছিল। একজন লোক বলছিল যে পাপের কামাইয়ের খেসারত দেওয়ার সময় এসে গেছে। কার কথা বলছো তুমি? জানি না স্যার, একটা প্রাইভেট নাম্বার থেকে ফোন এসেছিল। তারপর যখন আপনারা আমাকে টনির মৃত্যুর কথা বললেন, আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। আমি ভেবেছিলাম ওই লোকটা আমাকেও মেরে ফেলবে, তাই আমি শহর ছেড়ে পালাচ্ছিলাম। এই কথাটা আপনি আগে আমাদেরকে কেন বলেন? ভেবেছিলাম আপনারা আমার কথা বিশ্বাস করবেন না আর আমাকেও জেলে নিয়ে যাবেন। আইন কখনো নির্দোষ লোকেদের শাস্তি দেয় না। তুমি ঘাবড়িও না, যতদিন না ওই খুনি ধরা পড়ে আমরা তোমাকে পুরো সুরক্ষা দেব। এটাই এমআই রোডের মোড়। টনির ফাঁসির সময় যে ডক্টর ওখানে ছিলেন তার অ্যাক্সিডেন্ট ঠিক এই জায়গাটায় হয়েছিল। স্যার, ওই সামনের যে গ্যারেজটা দেখা যাচ্ছে ওখান থেকে কেউ নিশ্চয়ই কিছু না কিছু দেখেছে। চলো গিয়ে দেখা যাক। আরে কি করছো কি তোমরা? 4 দিন ধরে একটাই গাড়ি সারাচ্ছ? হ্যাঁ, সন্ধ্যাবেলা ডেলিভারি দিতে হয়ে যাবে স্যার, তাড়াতাড়ি করো। শুনুন। হ্যাঁ হ্যাঁ স্যার বলুন। আমরা সিআইডি থেকে এসেছি। 2 সপ্তাহ আগে আপনার গ্যারেজের সামনে যে পথ দুর্ঘটনাটা হয়েছিল তার ব্যাপারেই কিছু জানতে চাই। কিন্তু স্যার আমি পুলিশকে তো স্টেটমেন্ট দিয়েছি। এবার সিআইডি কেও বলুন, যখন ওই ঘটনাটা ঘটে আপনি কি গ্যারেজেই ছিলেন? হ্যাঁ ম্যাডাম, আমি গ্যারেজেই ছিলাম। যে মানুষটা মারা গেছিলেন উনি আমাদের গ্যারাজে গাড়িটা ঠিক করাতে এসেছিলেন। বসে বসে বোর হয়ে যাচ্ছিলেন, বললেন যে আমি কোল্ড ড্রিঙ্ক খেয়ে আসি। স্যার, বেচারা যখনই রোডটাকে ক্রস করার চেষ্টা করলেন, একটা জোরে ছুটে আসা গাড়ি ওনাকে ধাক্কা মেরে দিল। যে গাড়িতে ওর অ্যাক্সিডেন্টটা হয়েছিল তার নাম্বারটা আপনি দেখেছিলেন? না স্যার, নাম্বার দেখিনি। হ্যাঁ স্যার, তবে একজন লোককে দেখেছিলাম। সে ওই আহত লোকটির খুব কাছে গিয়ে ওনাকে দেখার চেষ্টা করছিল। আমি ভেবেছিলাম হয়তো ওকে হাসপাতাল নিয়ে যাবে, কিন্তু যেই কাছে গেলাম অমনিও পালিয়ে গেল। পালিয়ে গেল? হ্যাঁ স্যার। আপনার ওর মুখটা মনে আছে? খানিকটা স্যার। ভেরি গুড। শ্রেয়া, ওনাকে বিউরোতে নিয়ে যাও আর ওই লোকটা স্কেচ বানাও। স্যার, ওই গ্যারাজের লোকটা এই লোকটা স্কেচ বানিয়েছে।
এই দেখুন। স্যার, এটা তো সঞ্জয়, বিঞ্জেলপুর জেলের ডেপুটি জেলার। সঞ্জয় বেঞ্জেলপুর জেলের ডেপুটি জেলার? তাহলে এ সবাইকে মারছে? হ্যাঁ স্যার, এর কুষ্টি বার করলাম তো জানতে পারলাম যে টনি যে ব্যাংকে রবারি করেছিল তাতে যে 3 জন মারা গিয়েছিল তার মধ্যে একজন এই সঞ্জয়ের বাবা ছিলেন। টনি যে ব্যাংকে ডাকাতি করেছে সেখানে 3 জন মারা গেছে, তাদের একজন ছিল সঞ্জয়ের বাবা। সঞ্জয়ের বাবা, সঞ্জয়ের বাবা। ও দয়া, এবার বুঝতে পেরেছি কথাটা। মনে হচ্ছে এই সঞ্জয় তার বাবার মৃত্যুর প্রতিশোধ নিচ্ছে। প্রথমে ও টনিকে মেরেছে, তারপরে ও ওই 3 জনকে মেরেছে যারা টনিকে সাহায্য করেছিল পালাতে। হ্যাঁ স্যার, তার উপর ওর পোস্টিং ওই জেলেই হয়ে গেছে। ওর কাছে তো আরো সহজ হয়ে গেল ওই 4 জনের কাছে পৌঁছানো। হ্যাঁ দয়া স্যার, এই সঞ্জয় টনির স্ত্রীকে কোনো রকম ক্ষতি করার আগেই আমাদের তুলে নিয়ে এসো ওকে। বাড়িতে তো কাউকে দেখাই যাচ্ছে না। সিআইডি স্যার, আপনারা এখানে টনির খুনির ব্যাপারে কিছু জানতে পারলেন? হ্যাঁ, টনির খুনিকে পাওয়া গেছে, আর ওই 3 জনের খুনিকেও পাওয়া গেছে যারা 3 বছর আগে চাকরি ছেড়েছিল। কি ওই 3 জনেরও খুন হয়ে গেছে? কে করলো স্যার? তুমি নিজের বাবার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য 4-4টে খুন করেছো তুমি। টনির ওয়াইফকেও মারতে চেয়েছিলে তুমি, না? কি 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 যাতা বলছেন স্যার? স্যার, আমি কারোর খুন টুন করিনি। মিথ্যে বলে কোনো লাভ নেই। এ দেখো তোমার স্কেচ। জানো এটা কে বানিয়েছে? সেই সাক্ষী যে ডক্টরের রোড অ্যাক্সিডেন্টের সময় তোমাকে ওখানে দেখেছিল। এটা সত্যি স্যার, আমি ডক্টরের পিছু নিয়েছিলাম, কিন্তু আমি ওকে খুন করিনি স্যার। আমি তো শুধু জেলে হওয়া ষড়যন্ত্রের ইনভেস্টিগেশন করতে চাইছিলাম। আমি শুধু জানতে চাইছিলাম যে আমার বাবার খুনির উপযুক্ত শাস্তি হয়েছে কিনা। আরো একবার মিথ্যে। তুমি জেলারের বাড়িতে গিয়েছিলে, আর জেলারের প্রতিবেশীরা তোমাকে ওখানে দেখেছিল। হ্যাঁ স্যার, জেলারের বাড়িতেও গিয়েছিলাম স্যার। আমি শুধু জানতে চেয়েছিলাম যে 3 বছর আগে ঠিক কি হয়েছিল। কিন্তু স্যার, আমি একেবারেই জানতাম না যে ওরা সবাই একের পর এক খুন হয়ে যাবে। দেখ, যদি তুই ভেবে থাকিস যে মিথ্যে বলে সিআইডির হাত থেকে বেঁচে যাবি, তাহলে এই ভাবনাটা এক্ষুনি মাথা থেকে ঝেড়ে ফেল। তুই চুপ করে বলে ফেল সত্যিটা কি। স্যার, আমার বিশ্বাস করুন স্যার, আমি কিচ্ছু করিনি স্যার। আমি তো এটাও পর্যন্ত জানতাম না যে জেলে এত বড় ষড়যন্ত্র হয়েছে। স্যার, গত মাসে যখন আমার জেলে ট্রান্সফার হলো, তো জেলের কাগজপত্রে আমি অনেক গোলমাল পেলাম। ব্যাস, আমি তখন থেকেই ওটার অনুসন্ধান করছিলাম। আচ্ছা, ওই ডক্টরকে কোন গাড়ি ধাক্কা দিয়েছিল কিছু দেখেছিস তুই? না স্যার, যে ধাক্কা মেরেছিল তার মুখটা আমি দেখতে পাইনি। কিন্তু হ্যাঁ স্যার, গাড়ির রংটা লাল ছিল। লাল ক্রেডক গাড়ি ছিল স্যার। লাল ক্রেটক? স্যার, ওই কুয়োর কাছেও তো আমরা এই গাড়িরই চিহ্ন পেয়েছিলাম। খোঁজ করতেই হচ্ছে কে সেই লোক যার এই পুরনো কেসে এত ইন্টারেস্ট আছে। আর কতটা টাইম লাগবে শুনি? গত 2 দিন ধরে তুমি এই ল্যাপটপটাকে নিয়েই পড়ে আছো। এখনো কি পাসওয়ার্ড পেলে না নাকি? স্যার, এটার পাসওয়ার্ডটা একেবারে অন্য ধরনের রয়েছে। স্যার, আমার মনে হচ্ছে টনি এই ল্যাপটপে খুবই বিশেষ ধরনের ইনফো রেখেছে। প্লিজ তাড়াতাড়ি করো। খুনিকে ধরার জন্য এই ল্যাপটপটাই আমাদের একমাত্র রাস্তা। হ্যাঁ স্যার, হচ্ছে। হয়ে গেছে স্যার। স্যার, পাসওয়ার্ড ক্র্যাক হয়ে গেছে। পাসওয়ার্ড ক্র্যাক হয়ে গেছে? ভেরি গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। তুমি এবার যেতে পারো। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, থ্যাঙ্কস। দেখো তো একটু, দেখো কি এমন লুকিয়ে রেখেছে।
এটা তো কোনো ব্যাংকের ব্লু প্রিন্ট স্যার। দয় টনি ব্যাংক ডাকাতিতে অনেক আগে থেকে জড়িত ছিল না? হ্যাঁ স্যার। এটা কি কোনো নতুন ব্যাংক ডাকাতির প্ল্যানিং করেনি তো টনি? হ্যাঁ স্যার। আর যদি স্যার টনিকে খুন সঞ্জয় না করে থাকে তাহলে হতে পারে এই বাকি খুনগুলোর সম্পর্ক এই নতুন ব্যাংক রবারির সাথে আছে। হ্যাঁ, কোনো নতুন ব্যাংক রবারি, নতুন কোনো ব্যাংক রবারি। ব্যাংক ম্যানেজারের কেবিন কোনটা? রাইট সাইডে। থ্যাংক ইউ। ম্যানেজার ম্যাডাম, আমরা সিআইডি থেকে আসছি। সিআইডি? আমরা জানতে পারলাম যে গত সপ্তাহে আপনার ব্যাংকে 10 কোটি টাকা ডাকাতি হয়েছে। আর বলবেন না স্যার, ওটা আমার লাইফের সব থেকে খারাপ সময় ছিল। আমাদের ব্যাংকের এত বছরের সম্মান, রেপুটেশন, ভরসা এক মুহূর্তে সব শেষ। ঠিক করে সিকিউরিটির ব্যবস্থা ছিল না আপনাদের ব্যাংকে? ম্যাম, আমাদের ব্যাংকের মর্নিং শিফটে একজনই সিকিউরিটি গার্ড থাকেন, আর হয়তো ডাকাতরা এই ব্যাপারটা জানতো, তাই ওরা ওই সময়ই এসেছিল। স্যার, ওই কুয়োর কাছে একটা জায়গায় মাটি একটু এবড়ো খেবড়ো ছিল। হতে পারে টনি লুটের টাকা পয়সাগুলো ওখানেই পুঁতে রেখেছে। হতে পারে রজত। ম্যাডাম, যখন আপনার ব্যাংকে ডাকাতি হয়েছিল সেই সময়কার সিসিটিভি ফুটেজ দেখতে চাই আমরা। স্যার, স্যার, মুখোশের জন্য মুখটা বোঝা যাচ্ছে না, কিন্তু ডাকাতগুলোর হাবভাবে মনে হচ্ছে এটা টনি হতে পারে না। উনি তো অনেকটা লম্বা, গাট্টা গোট্টা চেহারার। এরা তো অন্য লোক, হয়তো টনিরই সঙ্গী এরা। স্যার, ওই ট্যাটুটা দেখেছেন আপনি? একটুখানি রিওয়াইন্ড করুন তো। পজ করুন। ট্যাটুটা খুব চেনা চেনা লাগছে, কোথায় যেন দেখেছি। স্যার, এই ট্যাটুটা আমরা অনন্যার হাতে দেখেছিলাম, ওই প্লাস্টিক সার্জনের রিসেপশনিস্ট। গত বছর অক্টোবরেতেই আপনি সার্জারি করেছিলেন। এই দেখুন স্যার। অনন্যা? 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 রবি, রুমগুলো চেক করো। রজত, এদিকটা দেখো। স্যার, অনন্যা নেই, কোথাও পালিয়েছে। স্যার, স্যার ফোনের কাছে এই বাস কোম্পানির কার্ড পেয়েছি। ও, তাহলে এই বাসে চেপেই শহর ছেড়ে যাওয়ার ধান্দায় আছে। ফোন করে দেখে নিচ্ছি। হ্যালো, আমি ইন্সপেক্টর দয়া বলছি সিআইডি থেকে। আমরা এটা জানতে চাইছি যে আপনাদের কোনো বাসে আজকের অনন্যা বলে কোনো মহিলা প্যাসেঞ্জার আছে কিনা। আগে হ্যাঁ, ঠিক আছে, আমি হোল্ড করছি। হ্যাঁ, কি নাসিক যাওয়ার বাসে? বাসটা এখান থেকেই বাসে চেপে অনন্যা শহর ছেড়ে যাবে। আমাদের দেখে যেন পালাতে না পারে। এক কাজ করো, চারদিকে ছড়িয়ে পড়ো আর নজর রাখো ওর ওপর। স্যার, স্যার ওই যে অনন্যা। ধরো এক্ষুনি ওকে। অনন্যা কোন দিকে গেল? একটু আগে তো এখানেই ছিল।
ও নো, অনন্যা, 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 তুমি ঠিক আছো? আমার ব্যাগ ব্যাগ কোথায় তোমার ব্যাগ? ও ও নিয়ে পালিয়ে গেল। কে সে? টনির খুনি। টনিকে খুন তুমি করনি? না, টনিকে আমি খুন করিনি। আমি কি করে খুন করব? ও তো আমার বন্ধু ছিল। তাহলে কে করেছিল খুনটা? আমি জানি না। কুইক কুইক রজত। কোথায় পালাচ্ছিস? লোকেদের খাতা খুলতে খুলতে নিজের অপরাধের খাতা খুলে ফেললি? না না, তোর খাতা তো আমরা বন্ধ করব। আমি মেরেছি টনিকে আর ওর বাকি সঙ্গীদেরকেও, যাতে খুনের দায় সঞ্জয়ের ওপর চলে আসে। তুমি মনে করেছো যে আমরা বিভ্রান্ত হব? হ্যাঁ, এই সিআইডিদের বোকা বানানো এত সহজ নয়, বুঝেছ? বলো, কেন মেরেছো তুমি টনিকে? কারণ আমি ভালোবাসতাম ওকে। ভালোবাসতে তাই তাকে খুন করে ফেললে? কারণ ও আমাকে ভালোবাসতো না, শুধু আমাকে ব্যবহার করছিল ব্যাংকে ডাকাতি করার জন্য। ও অনন্যাকে ভালোবাসতো আর সব টাকা নিয়ে ওকে নিয়ে পালিয়ে যেতে চেয়েছিল। সেই জন্যই প্রথমে টনিকে মেরে যে কুয়োর পাশে ও টাকা পুঁতে রেখেছিল সেখান থেকে ওর আগেই বের করে নিলে। হ্যাঁ, ব্যাস, অনেক ঠকিয়েছো তুমি আমাকে। এবার তোমার খেলা শেষ। না, আমাকে মেরো না, আমি তোমাকে ভালোবাসি, আমাকে মেরো না, আমি তোমাকে ভালোবাসি। কিন্তু টনির কাছে অর্ধেক টাকা ছিল, বাকি লুটের টাকা ওই অনন্যার কাছে ছিল। ওকে মেরে আমি সব টাকা হাতিয়ে নিতে চেয়েছিলাম, কিন্তু আপনারা মাঝে চলে এলেন আর আমার পুরো প্ল্যান ভেস্তে গেল। কি মনে করেছিলে তুমি? ভালোবাসায় হেরে গেছো মানে যাকে খুশি মারবে? 4-4টে খুন করেছো তুমি, 4-4টে খুন। তোমার তো ফাঁসি হবে। এবার জেলে বসে পচো ফাঁসির অর্ডার আসা পর্যন্ত।